রতনলাল তার বাবার গ্রামের জমি বিক্রি করে গ্রামের মাটিতে একটা বড় রেশনের দোকান করেছে। সে গ্রামের লোকেদের সেই দোকান থেকে রেশন বিক্রি করে। আর হঠাৎ করে সে 1 বছরের মধ্যে অত্যাধিক পরিমাণে বড়লোক হয়ে ওঠে, কারণ তার রেশনের ব্যবসা অনেক লাভবান ছিল। যখন সরকারের পক্ষ থেকে বড় বড় রেশনের গাড়ি গ্রামে আসে, তখন রতনলাল বেশি বেশি টাকা দিয়ে নিজের দোকানের জন্য রেশন কিনে নেয়। আর তারপরে শুরু হয় কারচুপি। বাহ রতন, তুমি কিন্তু ব্যবসার একটা ভালোই বুদ্ধি বের করেছো। আর তুমি আমাকে প্রত্যেকদিন খুব ভালো ভালো সরষের তেল, সাদা তেল আর সাথে আটা, হলুদ, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো বিক্রি করে দিচ্ছ। আমার তো বেশ ভালোই লাগছে। আর তোমার জন্য আমি এইসব কিনে আমার মুদির দোকানে বিক্রি করে অনেক টাকাও লাভ করছি। সে তো আমি বুঝতেই পারছি। আসলে তুমি হরিলাল আর আমি রতনলাল, দুই লাল লাল মিলে একেবারে ব্যবসা করে টাকা কামিয়ে লাল হয়ে যাব। এভাবেই রতনলাল তার রেশনের দোকান থেকে বড়লোক হরিলাল বাবুর মুদির দোকানে বিক্রি করে। আর সে দেখতে দেখতে আরো বড়লোক হয়ে যায়। প্রত্যেকদিন বাড়িতে বসে সে হাজার হাজার টাকা গণে, কিন্তু সে টাকার লোভে ভুলে যায় যে তার রেশন দোকান থেকে গরিব মানুষেরা অনেক কষ্ট করে টাকা জমিয়ে রেশন কিনতে আসে। সে গরিব মানুষদের আর্থিক অবস্থা এবং তাদের স্বাস্থ্যের দিকে কোনো খেয়াল না রেখেই তাদের রেশনে খারাপ খারাপ জিনিসপত্র মিশিয়ে দেয়। একদিন যেই শহর থেকে সরকারের পক্ষ থেকে রেশনের গাড়ি আসে, তখনই রতনলাল বাবু এই রেশনের মধ্যে আমি চালের সাথে বেশি করে পাথর, ডালের সঙ্গে বেশি করে কাঁকড় আর সাথে লঙ্কার গুঁড়োর মধ্যে ইটের গুঁড়ো মিশিয়ে দিলাম। আর ভালো ভালো রেশনগুলো দোকানে সাইড করে দিই। ভালো রেশনগুলো তো আমি হরিলালকে বিক্রি করে দেবো। তারপর নয় হরিলাল এর মধ্যে পাথর কাঁকড় মিশিয়ে নিজের মুদির দোকানে বিক্রি করবে, সে আমার দেখার দরকার নেই। এই বলে রতনলাল সব রেশনে বেশি বেশি করে ইট, পাথর, বালি মেশাতে শুরু করে। গ্রামের লোকেরা তার কাছ থেকে রেশন কিনতে এলে সেই রেশন গ্রামের লোকেদের কাছে সে একই দামে বিক্রি করে। আর গ্রামের লোকেরা যেহেতু গরিব, তাই তারা অবুঝের মতো সেই জিনিসপত্র মেশানো রেশনই খেতে শুরু করে। একদিন রতনলাল রেশন দোকান থেকে বাড়ি ফিরে এসে টাকা গুনছে এমন সময়, ও বাবা বাবা, অনেকদিন তো হলো আমরা সিনেমা দেখতে যাই না। চলো না আমরা গ্রামে একটা সিনেমা হলে সিনেমা দেখে আসি, তাহলে আমার মনটাও ভালো হয়ে যাবে। আর আমার পরীক্ষাও শেষ হয়ে গেছে তো বাবা, তাই চলো না। তুই আমার ছেলে হয়ে গ্রামের সিনেমা হলে সিনেমা দেখতে যাবি? মোটেই না। চল আজকে আমি আর তুই আর তোর মা শহরে গিয়ে সিনেমা দেখে আসবো। আর শহরে অনেক বড় বড় সিনেমা হল আছে, আর সাথে শপিং করার জায়গাও আছে। তাই আমরা তিনজনে একসাথে সিনেমা দেখবো, তারপর খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। কি ব্যাপার গো, তুমি এখন হঠাৎ করে আমাদের শহরে সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছ? আমি তো শুনেছি শহরে সিনেমা হলে টিকিটের দাম অনেক বেশি, তাই বেকার বেকার এত টাকা খরচা করে কোনো লাভ নেই। তোমার বর গ্রামের সব থেকে বড় রেশন দোকানের মালিক, আর তুমি টাকা চিন্তা করছো? আমার কাছে এখন অনেক টাকা হয়ে গেছে, তাই তুমি ওসব ব্যাপারে কোনো চিন্তা করো না। চলো আমরা গিয়ে সিনেমা দেখে আসি। এই বলে রতনলাল বাবু তার স্ত্রী এবং ছেলেকে শহরে নিয়ে যায়। আর সেখানে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে বড় সিনেমা হলে সিনেমা দেখে পপকর্ন খায় এবং গ্রামে ফিরে আসে। এভাবে প্রত্যেকদিন সে ভালো করে ব্যবসা একেবারে পেতে বসে। একদিন রতনলালের দোকানে সবাই লাইন দিয়ে রেশন কিনছে এমন সময়, বাবা রতন, কিছুদিন ধরে দেখছি তোমার রেশন থেকে যে চাল কিনছি তার মধ্যে কিন্তু পাথর বেশি থাকছে, ডালের মধ্যেও কাঁকড় থাকছে। তুমি কি ভালো করে রেশন দেখে বিক্রি করছো না? হ্যাঁ সেই তো কাকিমা, আমি তখন রেশন দোকানের মালিক হয়ে ডাল থেকে কাঁকড় আর চাল থেকে পাথর বাঁচতে বসি, তাই তো? তোমরা যে আমাকে কি ভাবো কি জানি। আমাকে সরকারের পক্ষ থেকে যা রেশন দেওয়া হয় আমি তাই তোমাদেরকে দিই। সুতরাং এই খেতে হলে খাও, না হলে না খাও। বেকার লাইনে দাঁড়িয়ে এখন আমার মাথা খেও না, এখনো অনেক লোক রেশন নিতে বাকি আছে। না না বাবা, তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে দোষ দিইনি, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা অনেক কষ্ট করে টাকা জমিয়ে প্রত্যেক মাসে তোমার কাছ থেকে রেশন কিনে নিয়ে যাই। আমরা তো 1 টাকাও কম দিই না বলো। তাই তুমি সরকারের লোকেদের বলো যাতে চাল, ডাল, আটা একটু ভালো করে দেয়, কারণ আটার মধ্যে সাদা সাদা ময়দা মেশানো থাকে। রুটি ছিঁড়ে খাওয়া যায় না, এত শক্ত রুটি তৈরি হয়। তেল দিয়ে রান্না করছি না জল দিয়ে রান্না করছি সেটাও বোঝা যায় না। বাবা, তোমরা তো দেখছি গরিব হয়ে ভালোই আটা ময়দার মধ্যে স্বাদের পার্থক্য বুঝে গেছো। আর অত তেল দিয়ে রান্না করে খেতে হবে না, তোমাদের পেটে তেল সহ্য হবে না। যাও এখন যাও, তোমাদেরকে যা রেশন দেওয়ার দিয়ে দিয়েছি। এই বলে রতনলাল সেই বুড়ি মহিলা কমলাকে নিজের দোকান থেকে তাড়িয়ে দেয় এবং বাড়িতে ফিরে সে ঠিক করে নিজের বউ এবং সন্তানকে নিয়ে আজকে শহরের বড় শপিং মল থেকে নিজেদের জন্য বাড়ির রেশন কিনতে যাবে। তাই তারা দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় রতনলাল বাবু বলে, আগের মাসে শহরের শপিং মল থেকে বাসমতি চালটা খুব ভালো এনেছিলাম, কি সুন্দর গন্ধ, আর একটা পাথর পর্যন্ত নেই। ওই জন্য বলে দামি জায়গা থেকে রেশন কিনলে খাওয়া দাওয়া করে সত্যিই আরাম। যেমন চাল সুন্দর, তেমন আটাও সুন্দর, তেমন তেলও সুন্দর। তেলের রং তো একেবারে সোনার মতো চকচক করছিল। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো। দেখতে হবে না
এই মাসে রেশন কিনতে তুমি 20,000 টাকা খরচা করেছো, কিন্তু চাল শেষ হয়ে যাচ্ছে, চালটা কিনে নিয়ে এসো। সেদিন সন্ধ্যাবেলা তারা আবার শহরের বড় শপিং মলে মাসকাবারির রেশন কিনতে চলে যায়। আর সেখানে গিয়ে অনেক অনেক চালের বস্তা, সুন্দর সুন্দর তেলের বোতল, আটার প্যাকেট দেখে চম্পা দেবী একেবারে অবাক হয়, কারণ সে এরকম জিনিসপত্র শপিং মল থেকে আগে কোনোদিনও কেনেনি। তাই সেদিন তারা অনেক অনেক রেশনপত্র কিনে ফেলে আর অনেক টাকাও খরচ করে। বাবা, এখানে কত চকলেট আছে, তারপর ম্যাগি আছে, চাউমিন আছে, আমি সবকিছু কিনবো। বাবা, তুমি আমাকে সবকিছু কিনে দাও, আমি এগুলো বাড়িতে নিয়ে গিয়ে খাবো। না না, ওইসব কিছু কেনার দরকার নেই, ওগুলো খেলে শরীর খারাপ করবে, তোমাকে আমি এগুলো খেতে দেবো না। রেশন কিনতে গিয়ে সব টাকা খরচ করার কোনো দরকার নেই। তুমি চুপ করো গিন্নি, কিচ্ছু হবে না। শহরের বড় লোকের ছেলেটা মাসের রেশনে ম্যাগি, চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট সবকিছু কেনে, তাই আমাদের ছেলেও সবকিছু কিনবে, আর তার জন্য আমি টাকা দেবো। আর এসব খেলে শরীর কিছুই খারাপ হবে না, কারণ শহরে সবাই তো খায়, তাই আমার ছেলে ওই দামি দামি খাবার খাবে। আর আজকে আমরা বাড়ি ফেরার সময় বড় রেস্টুরেন্টে খেয়ে তারপর বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, আমারও আর বাড়ি গিয়ে রান্না করতে ইচ্ছা করবে না। এই বলে রতনলাল তার বউ এবং বাচ্চাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে খেয়ে গ্রামে ফিরে যায়। একদিন কমলা তার নাতনি চুমকির জন্য ডাল ভাত রান্না করছে। এমন সময়, ও ঠাকুমা, আমি এই ডাল ভাত কিছুতেই খেতে পারছি না, ভাতের মধ্যে কতগুলো পাথর, দেখো আমার দাঁতে ভীষণ ব্যথা করছে, তার উপর ডালের মধ্যে কাকড় ভর্তি, আর তুমি যে লঙ্কার গুঁড়ো দিয়ে ডাল রান্না করো তার মধ্যে মনে হয় ইটের গুঁড়ো মেশানো আছে, আমি এসব খেতে পারবো না। আমি সবকিছু জানি রে মা, কিন্তু কি করব বল, আমাদের গ্রামে একটাই তো রেশনের দোকান আছে, তাই আমাদের এসব আজে বাজে রেশনই কিনতে হয়, তোকে এগুলোই খেতে হবে, আমার কিছু করার নেই, কারণ আমরা গরিব, আমাদের বড় জায়গা থেকে রেশন কেনার মতো তো ক্ষমতা নেই। এই বলে কমলা তার নাতনিকে ওইসব আজে বাজে খাবার নিজের হাতে খাইয়ে দেয়। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরই চুমকির ভীষণ পরিমাণে শরীর খারাপ করে, আর তার পেটেও প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়। সে ব্যথায় ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে, কারণ বাচ্চা মেয়ে পেটের ব্যথা সহ্য করতে পারে না। ঠাকুমা, আমার পেটে খুব ব্যথা করছে, আমার পেটে ভীষণ ব্যথা করছে, তুমি আজকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না ঠাকুমা, আমার পেটে ব্যথা না হলে কমবে না। এত চিন্তা করিস না মা, আমি তোকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, এক্ষুনি পেটের ব্যথা ঠিক হয়ে যাবে, কোনো কষ্ট হবে না তোর। এই বলে কমলা তার নাতনিকে সরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়, কারণ তার বড় ডাক্তারের কাছে যাওয়ার মতো ক্ষমতা নেই। কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে গ্রামের গরিব মানুষেরা পেটে ব্যথার জন্য আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সকলেই রতনলালের দোকানের রেশনের জিনিসপত্র খেয়ে শরীর খারাপ করেছে। সেই সময় কমলারও কিছু করার থাকে না, সে অটো করে পাশের গ্রামের এক বড় ডাক্তারের কাছে চলে যায়। না মাসিমা, আমি আপনার নাতির চিকিৎসা করতে পারবো না, কারণ আমি ফিস ছাড়া চিকিৎসা করি না, আর আপনি আমাকে টাকা দিন, আমি নিশ্চয়ই আপনার নাতির চিকিৎসা শুরু করে দেবো। দেখুন ডাক্তার বাবু, আমার কাছে এখন টাকা নেই, আমার গলায় এই ছোট্ট সোনার চেনটা আছে, আপনি এই চেনটা নিজের কাছে রেখে দিন, আর দয়া করে আমার নাতনিকে সুস্থ করে তুলুন, না হলে আমার নাতনি পেটে ব্যথায় মরে যাবে। ডাক্তারবাবু সোনার চেন হাতে নিয়ে চুমকি চিকিৎসা করতে শুরু করে দেয়। চুমকির পেটে ব্যথা কমানোর জন্য সে সাধারণ ওষুধ দিয়ে সেখান থেকে কমলা এবং চুমকিকে চলে যেতে বলে। অন্যদিকে কিছুক্ষণ পর রতনলাল সেই ডাক্তারের চেম্বারে এসে হাজির হয়, আর ডাক্তারকে অনেক অনেক টাকা দেয়, কারণ ডাক্তারবাবুকে রতনলাল আগে থেকেই টাকা দিয়ে হাত করে রাখে। এরকম রেশন খেয়ে যেহেতু সকলের শরীর খারাপ হচ্ছে, তাই রতনলালের উপর যাতে ডাক্তারবাবু কোনো কেস না করে সেই জন্য তাকে অনেক অনেক টাকা দেওয়া হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, ছেলেটার জন্য পাস্তা রান্না করব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ সব তো একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু এখন যদি ওর বাবাকে ফোন করে বলি রেশন দোকান থেকে সবকিছু পাঠিয়ে দিতে, তাহলে আমার উপর রেগে যাবে, কারণ ও তো এখন কাজে ব্যস্ত, কোথা থেকে এসব কিনবো বুঝতে পারছি না। যাই, আমি বরঞ্চ হরিলালের দোকান থেকে গিয়ে সবকিছু কিনে নিয়ে আসি, তারপর ছেলেটাকে পাস্তা বানিয়ে দেব। এই কথা বলে চম্পা তাদের বাড়ির চাকরকে হরিলালের দোকানের লঙ্কা গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং তার সঙ্গে হলুদ গুঁড়ো কিনতে পাঠিয়ে দেয়, আর হরিলাল সেই চাকরকে সব জিনিসপত্র দিয়ে দেয়। হরিলালও যেহেতু রতনলালের মতোই সমস্ত খাবারের জিনিসপত্রে ইটের গুঁড়ো, পাথরের গুঁড়ো মিশিয়ে বিক্রি করে, তাই সেও প্রচন্ড পরিমাণে বড়লোক ছিল। কিন্তু চম্পা সেই বিষয়ে কিছু জানতো না, তাই সে আজে বাজে মশলাপত্র দিয়েই সে তার ছেলের জন্য পাস্তা বানিয়ে দেয়, আর পরম সেই পাস্তা খেয়ে নেয়।
পরের দিন সকালবেলা থেকেই পরমের ভীষণ পরিমাণে রক্ত বমি শুরু হয়ে যায়। মা, ও মা, আমার পেটে খুব যন্ত্রণা করছে মা, তুমি দয়া করে আমাকে বাঁচিয়ে নাও। কিছুতেই আমার বমি বন্ধ হচ্ছে না। কালকে পাস্তা খাওয়ার পর থেকে আমার শরীর খুব খারাপ হয়ে গেছে। এই কথা বলে কাঁদতে কাঁদতে হঠাৎ করে চম্পা ছেলে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর ফলে চম্পা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সেই মুহূর্তে ডাক্তারবাবুর কাছে নিজের ছেলেকে নিয়ে যায়। অন্যদিকে চম্পা তার স্বামীকে ফোন করে সেই ঘটনা জানালে রতনলালও কাঁদতে কাঁদতে ডাক্তারের চেম্বারে আসে। দেখুন, আমি জানি না পাস্তার মধ্যে কি মেশানো ছিল, কিন্তু আপনার ছেলের পেটের অবস্থা খুব খারাপ আর ও কোনোদিনও সুস্থ হবে না। ওর পেটের পাকস্থলী একেবারে নষ্ট হয়ে গেছে, তাই ওকে সবসময় গলা গলা খাবার খেতে হবে। আমাকে কোনোদিনও আর সুস্থ করতে পারবো না। এই শুনে চম্পা এবং রতনলাল দুজনেই ভীষণ পরিমাণে কান্নাকাটি করে। রতনলাল এতদিন যা পাপ করে এসেছে তার শাস্তি আজকে সে পেয়েছে। শুধুমাত্র তার জন্যই অনেক অনেক গরিব মানুষের শরীর খারাপ করেছে, সেই জন্য ঈশ্বর হয়তো তাকে এরকম শাস্তি দিয়েছে। রতনলাল যখন চম্পার কাছ থেকে জানতে পারে চম্পা হরিলালের দোকান থেকে মশলাপাতি কিনেছে, তখন সে একেবারে আটকে ওঠে। কারণ সে ভালো করেই জানে হরিলালও তার মতো অসৎ ব্যবসায়ী। তাই সে কি করবে কিছু বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে নিজের বউয়ের সামনে সমস্ত সত্যি ঘটনা স্বীকার করে। আমায় ক্ষমা করে দাও চম্পা, আজকে আমার জন্য আমার ছেলের এই অবস্থা। ও কোনোদিনও সুস্থ হবে না। আমি যদি এরকম পাপ কাজ না করতাম আর গরিব লোকদের রেশন নিয়ে এরকম নোংরামি না করতাম, তাহলে আমাকে আর এই দিন দেখতে হতো না। আমি ভাবতে পারছি না তুমি এতটা বাজে হতে পারো। আর কদিন ধরে গ্রামের সকল বাচ্চাদের শরীর খারাপ করছে, আমি এখন বুঝতে পারছি। আর ওই হরিলালের দোকানের বাজে জিনিসপত্র খেয়ে সবার শরীরের এই অবস্থা হয়েছে। তুমি এরকম রেশন নিয়ে নোংরামি করলে, ছি 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 ছি। আজকে দেখেছো আমাদের ছেলের কি অবস্থা। তুমি সবার কাছে ক্ষমা চেয়ে নাও আর রেশনের টাকা সবাইকে ফিরিয়ে দাও। আর তুমি কখনো রেশনের মধ্যে এরকম বাজে বাজে জিনিস মেশাবে না। রতনলাল তার বউয়ের কথা শুনে এবং ছেলের অবস্থা দেখে নিজের ভুল বুঝতে পারে। আর সে তখনই সে সরকারের কাছ থেকে নিজের রেশন দোকানের লাইসেন্স ক্যান্সেল করে দেয় আর পুলিশের কাছে গিয়ে সব ঘটনা জানায়। সেই সাথে গরিব মানুষের কাছে সে হাত জোর করে ক্ষমা চায় আর তাদের সকলের রেশনের টাকাও ফিরিয়ে দেয়। কিন্তু সে যেহেতু নিজের মুখে সত্যি ঘটনা স্বীকার করে, তাই পুলিশ তাকে ধরে নিয়ে যায় না, বরঞ্চ প্রত্যেক মাসে তাকে কিছু টাকা সরকারের রেশনের খাতে দিতে হয়। আর তারপর থেকে কোনোদিনও রতনলাল ধনী হয়ে গরিবদের রেশন নিয়ে ছেলে খেলা করে না। রমা তার মেধা শক্তির বলে শহরের এক নামকরা স্কুলে পড়াশোনা করে। না হলে তার গরিব বাবা মায়ের পক্ষে তাদের মেয়েকে এরকম বড় স্কুলে লেখাপড়া শেখানো একেবারে সম্ভব ব্যাপার ছিল না। কিন্তু বড় স্কুলে পড়াশোনা করলেই তো আর হবে না। স্কুলে যাওয়ার জন্য প্রয়োজন স্কুলের ইউনিফর্ম এবং শীতকালে সকল ছাত্রছাত্রীদের জন্য একই রঙের সোয়েটার, টুপি এবং মোজা। কিন্তু টাকার অভাবে রমা এসব কিছুই কিনতে পারে না। তাই সে তার ময়লা স্কুল ড্রেসের উপর একটা ছেঁড়া ফাটা সোয়েটার পরে প্রত্যেকদিন স্কুলে যায়। এমনকি টাকার অভাবে সে মাথায় দেওয়ার টুপি এবং পায়ে দেওয়ার মোজাও কিনতে পারে না। তাই শীতের মধ্যে তাকে 2 ঘন্টা ধরে 10 কিলোমিটার পায়ে হেঁটে জঙ্গল পেরিয়ে স্কুলে যেতে হয়। এমনকি স্কুল থেকে ফেরার সময়ও তাকে শীতের সন্ধ্যাবেলায় 2 ঘন্টা পায়ে হেঁটে বাড়িতে ফিরতে হয়। এর ফলে শীতের মধ্যে তার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। একদিন স্কুলে পৌঁছানোর পর, বন্ধুরা এই দেখ গরিব রমা স্কুলে চলে এসেছে। ইস, ওর নাক দিয়ে কেমন সর্দি গড়াচ্ছে দেখ। ছি, ওকে দেখলেই আমার ঘৃণা লাগে। আবার হাত দিয়ে কেমন নাক মুছছে। এই রমা, তুই এরকম গরিব ভিখারি হয়ে আমাদের স্কুলে কি করে পড়ার সুযোগ পেলি বলতো? আমি আমার মেধার জোরে স্কলারশিপ পেয়ে স্কুলে ভর্তি হতে পেরেছি। তোর মতো নয় যে বাবা বেশি বেশি টাকা ডোনেশন দিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। প্রত্যেক বছর একেবারে বাজে রেজাল্ট করিস, তারপর তুই আমাকে গরিব হওয়ার জন্য অপমান করছিস। ভুলে যাস না আমি কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড হই। একদম বাজে কথা বলবি না। ভালো রেজাল্ট করিস বলে তোর খুব অহংকার, তাই না? গরিব কোথাকার। টিচার আসুক, তোকে অনেক অনেক বকা খাওয়াবো। তুই সবার থেকে আলাদা আর বাজে একটা সোয়েটার পরেছিস, এই কারণে তোর নামে আমি ম্যামের কাছে নালিশ করব। আমার সাথে একদম বড় বড় কথা বলতে আসবি না, আগেই বলে দিলাম। স্কুলের বড়লোক বাচ্চারা রমার গরিব অবস্থা নিয়ে ভীষণ পরিমাণে হাসাহাসি করে এবং সবসময় তাকে এভাবেই অপমান করে। কিন্তু গরিব রমার এরকম অপমান বড়লোক ছাত্রী অনিতা কিছুতেই মেনে নেয় না। আর আজকে রমা রাগ করে অনিতাকেও কয়েকটা কথা শোনায়। এর ফলে অনিতা রমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। গরিব ভিখারি হয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্কুলে আসে, আবার তারপর আমার সঙ্গে তর্ক করছে। তোকে আমি ছাড়বো না রমা।
বড়লোকেদের স্কুলের প্রত্যেকটা ক্লাস ছোট ছোট হওয়ায় সব বড়লোক ছাত্রছাত্রীরা বেঞ্চের উপর বসে পড়ে। আর এই শীতের মধ্যে রমাকে মাটিতে বসে ক্লাস করতে হয়। মাটিতে বসে ঠান্ডার মধ্যে ক্লাস করতে করতে রমা কেঁপে ওঠে। এমনকি তাদের ক্লাসের শিক্ষিকা সোনালী ম্যাডামও রমাকে খারাপ খারাপ কথা শোনায়। তোমাকে কতবার বলেছিলাম এরকম অন্য রঙের বাজে দেখতে সোয়েটার পরে ক্লাসের মধ্যে আসবে না তুমি, আর তারপরে এই সোয়েটারটা পাতলা হওয়ার কারণে তোমার বেশি ঠান্ডা লাগে। এই সপ্তাহের মধ্যে যদি তুমি আমাদের স্কুলের দোকান থেকে সোয়েটার, টুপি আর মোজা কিনতে না পেরেছো তাহলে তোমাকে আর ক্লাস অ্যাটেন্ড করতে হবে না। ম্যাম, আমি বাবাকে বলেছি বাবা এই সপ্তাহে চাষের ফসল তুলে যে টাকা পাবে সেই টাকা দিয়ে আমাকে সোয়েটার, টুপি আর মোজা কিনে দেবে। তারপর আমি বাকি স্টুডেন্টদের মতো একই কালারের সোয়েটার, টুপি আর মোজা পরে আসবো। উফ, ডিসগাস্টিং। এসব চাষাভুষা লোকেদের মেয়ে এরকম বড় লোকের স্কুলে ভর্তি হলে মানায়? হাত দিয়ে তুমি নাক মুছছো, তার উপরে জোরে জোরে কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, কি এসব? নোংরা মেয়ে একেবারে। ম্যাম, ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ভোরবেলা হাঁটতে হাঁটতে স্কুলে আসি তো সেই কারণে মাথায় শিশির পড়ে আমার ঠান্ডা লেগে গেছে। তোমার সর্দি লেগেছে তাতে আমি কি করব? আর তুমি এরকম হাত দিয়ে নাক মুছলে ক্লাসের অন্যান্য বাচ্চাদের মধ্যে জীবাণু ছড়াবে তো। আমি তোমাকে আমার ক্লাসে থাকতে দেব না। যাও, তুমি এখনই বেরিয়ে যাও। সোনালী ম্যাডামের এরকম কথা শুনে অনিতা ভীষণ পরিমাণে খুশি হয়। রমা চুপচাপ কোনো কথা না বলেই শীতের মধ্যে ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। একদিন রমা স্কুলে যাচ্ছে এমন সময় আজকে সোয়েটার ছাড়া স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে। সন্ধ্যাবেলা যখন হেঁটে বাড়ি ফিরবো তখন মনে হচ্ছে আরো বেশি ঠান্ডা লাগবে। কি করে এই শীতের মধ্যে হাঁটা পায়ে বাড়ি ফিরবো বুঝতে পারছি না। ওরে বাবারে, কি ঠান্ডা! ধীরে ধীরে রমা 2 ঘন্টা পার করে স্কুলে গিয়ে পৌঁছায়। সোয়েটার ছাড়া কোনো মতে স্কুল করে সে যখন স্কুল থেকে বেরিয়ে আসে তখন রমা দেখে যে কিছুটা দূরে তার ক্লাসমেট প্রীতমদের গাড়ি দাঁড়িয়ে আছে। রমা দৌড়ে সেই গাড়ির কাছে চলে যায়। গাড়িটা চলতে শুরু করবে এমন সময় রমা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আরে আরে রমা, কি করছিস? গাড়ির সামনে এসে বসে পড়বি নাকি? সত্যি গরিব হওয়ার সাথে সাথে তোর চোখও মনে হয় অন্ধ হয়ে গেছে। এখনই তো ড্রাইভার কাকু বুঝতে না পেরে তোকে তো চাপা দিয়ে দিচ্ছিল। প্রীতম, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে রে। তুই আমাকে একটু জঙ্গলের রাস্তাটাই ছেড়ে দিবি? তাহলে আমাকে আজকে 1 ঘন্টা কম হাঁটতে হবে। আর আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হবে। শীতের মধ্যে ঝড় বৃষ্টি হলে আমার বাড়ি যেতে খুব সমস্যা হবে। তুই আমাকে একটু হেল্প কর প্লিজ। তোর বাড়ি যেতে সমস্যা হবে তাতে আমি কি করব ভাই? আমি তোর মতো গরিব মেয়েকে আমার গাড়িতে বসতে দিতে পারবো না। আর তুই ভীষণ নোংরা, তোর নাকেও সর্দি। সুতরাং আমার মা যদি জানতে পারে আমি তোকে লিফট দিয়েছি তাহলে আমাকে ভীষণ বকাবকি করবে। এইভাবে কেন বলছিস প্রীতম? কিছুদিন আগে আমি তো তোকে প্রজেক্ট করতে হেল্প করেছিলাম, তুই ভুলে গেছিস? আর আজকে আমি তোর কাছে সামান্য লিফট চাইলাম, তুই আমাকে না করে দিচ্ছিস? হ্যাঁ তো, প্রজেক্ট করতে হেল্প করেছিলিস তাতে কি হয়েছে? তার বিনিময়ে তুই আমার গাড়িতে উঠে পড়বি নাকি? ড্রাইভার কাকু, গরিব রমাকে গাড়ির জানালা থেকে 50 টাকা ছুড়ে দাও তো, তাহলে ওর অনেক উপকার হবে। আর তাড়াতাড়ি বাড়িতে চলো, আমাকে বাড়িতে গিয়ে ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ খেতে হবে। এই গরিব মেয়ের কথা শুনে টাইম ওয়েস্ট করা যাবে না। গাড়ির ড্রাইভার সেই মুহূর্তে গাড়ি থেকে রমার উদ্দেশ্যে 50 টাকা ছুড়ে দেয় এবং ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই সে প্রীতমকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেয়। রমার আর কিছু করার থাকে না, কিন্তু সে অসহায় বলে রাস্তার উপর থেকে সেই 50 টাকা কুড়িয়ে নেয় না। সে ঠান্ডার মধ্যেই কাঁপতে কাঁপতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কেটে যায়। ধীরে ধীরে শীতের মধ্যে খুব ঝড়ো হাওয়া শুরু হয় আর তার সাথে টুপটাপ বৃষ্টিও পড়ে। উফ, আজকে ভীষণ ঠান্ডা লাগছে। জঙ্গলের রাস্তাটা কি অন্ধকার। আমার মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে আমি জঙ্গলেই মারা পড়বো। খুব কষ্ট হচ্ছে আমার। সেই সময় ঝড়ের মধ্যে গাছের ডালে লেগে রমার সোয়েটার ছিঁড়ে যায়। ধীরে ধীরে চারিদিকে কুয়াশা নেমে আসে। এর ফলে রমা কিছু চোখে দেখতেও পায় না। সেই সাথে তার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। রমা ঠান্ডায় কাঁপতে কাঁপতে গাছের তলায় গিয়ে বসে পড়ে। এমন সময় পাকা রাস্তা দিয়ে অনিতা গাড়ি করে বাড়ি ফিরছিল। তখনই সে রমাকে দেখতে পায় আর রমার উপর প্রতিশোধ নেওয়ার আগুন এসে জ্বলে ওঠে। কারণ সে অহংকারী বড়লোকের মেয়ে হওয়ায় গরিব রমার অপমান এখনো ভুলতে পারেনি। ড্রাইভার দাদা, আজকে জঙ্গলের রাস্তায় গাড়ি ঘুরিয়ে দাও। আমি জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাব, কারণ ওই রমা জঙ্গল থেকে হেঁটে হেঁটে বাড়িতে যায়। আজকে আমাকে ওর থেকে বদলা নিতেই হবে।
কি বলছো দিদি ভাই? আজকে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তারপর শীতের মধ্যে কুয়াশাও পড়েছে, সুতরাং জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া একেবারেই ঠিক হবে না। তুমি জেদ করো না দিদিমণি, আমি এখন কুয়াশার মধ্যে জঙ্গলে গেলে তোমার বাবা আমাকে খুব বকাবকি করবে। আমার বাবা এই গাড়ির মালিক, আর আমার বাবা তোমাকে মাস গেলে অনেক টাকা দেয়, তাই তোমাকে আমার কথা শুনতে হবে, কারণ আমি গাড়ির মালিকের মেয়ে। তাই তুমি তাড়াতাড়ি জঙ্গলের রাস্তায় গাড়ি ঘুরিয়ে নাও। অনিতার এরকম ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা শুনে ড্রাইভারের আর কিছু করার থাকে না। সে ঘন কুয়াশার মধ্যে জঙ্গলের রাস্তায় গাড়ি ঘোরাতে বাধ্য হয়। এমন সময় ড্রাইভার জঙ্গলের ভিতরে ঢুকে কিছুই চোখে দেখতে পায় না, এমনকি গাড়ির হেডলাইট পর্যন্ত জ্বললেও সেই লাইটে রাস্তা একেবারে পরিষ্কার দেখা যায় না। সেই কুয়াশার মধ্যে অন্ধভাবে ভয়ে ভয়ে ড্রাইভার গাড়ি চালাতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কাটে। ওদিকে রমা সময় মতো বাড়িতে ফিরে না যাওয়ায় তার মা খুবই চিন্তা করতে থাকে। কি হলো বলো তো, মেয়েটা এখনো বাড়িতে ফিরলো না কেন? প্রায় 4 ঘন্টা কেটে গেল, কিন্তু মেয়েটা তো স্কুল থেকে বাড়ি ফিরে এলো না। বাইরে যা বাজে আবহাওয়া, তার উপর রমার গায়ে ভালো কোনো সোয়েটার, মাথায় টুপিও নেই। জঙ্গলে আমাদের মেয়ের কোনো বিপদ হলো না তো? আরে আরে তুমি চিন্তা করো না, আমি গ্রামবাসীদের নিয়ে আগুন জ্বালিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি, তারপর দেখছি কি হয়েছে। আমাদের মেয়ের কিচ্ছু হবে না। হ্যাঁ, তাড়াতাড়ি তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসো। ওই জঙ্গলে রাত হলেই অনেক ভয়াবহ জন্তুরা বেরিয়ে পড়ে, তুমি দয়া করে তাড়াতাড়ি যাও। এই শুনে বিমল তাড়াতাড়ি করে তার গ্রামবাসী বন্ধুদেরকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে যায়। রমা শীতের মধ্যে আর গাছতলায় বসে থাকতে পারে না। সে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকে। আবহাওয়া দেখে মনে হচ্ছে চারিদিকের গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে। আমাকে যে করেই হোক এই কুয়াশার মধ্যে দিয়ে বাড়িতে পৌঁছতে হবে, না হলে আমি বিপদে পড়ব। ওরে বাবারে, কি ঠান্ডা! এই বলে রমা ধীরে ধীরে এগিয়ে যায়। এমন সময় সে দেখে একটি বড় গাড়ি গাছে ধাক্কা খেয়ে পড়ে আছে। তার মধ্যে থেকে একটি মেয়ের কান্নার আওয়াজও ভেসে আসছে। রমা তাড়াতাড়ি করে গাড়িটার দিকে এগিয়ে যায়। এ কি অনিতা, তুই এই ঠান্ডার মধ্যে জঙ্গলে কি করছিস? ওরে বাপ রে বাপ, তোর ড্রাইভার কাকুর অ্যাক্সিডেন্ট হলো কি করে? আসলে ড্রাইভার যখন কুয়াশার মধ্যে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল, তখন অনিতা তাকে ভীষণ পরিমাণে ব্যস্ত করে তোলে। সে ড্রাইভারকে জোরে জোরে গাড়ি চালানোর জন্য বাধ্য করে। কুয়াশার মধ্যে সে চোখে কিছু দেখতে না পাওয়ায় তার গাড়ির সামনে একটি বড় গাছ এসে পড়ে। তখনই ড্রাইভার নিজের তাল সামলাতে না পেরে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসে। অনিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এরকম অ্যাক্সিডেন্টের ফলে ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে থাকে। রমা, তুই এসেছিস? আমি অনেক ভুল করেছি রে রমা তোর সাথে, এই কারণে আমার সঙ্গে এমন হয়েছে। দেখ, অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমার সোয়েটার, জামা কাপড় সব ছিঁড়ে গেছে। আমার খুব ঠান্ডা লাগছে রমা। ওরে বাবারে, কি ঠান্ডা! রমা কোনো রকমে অনিতাকে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। এমনকি রমা নিজের গা থেকে সেই ছেঁড়া সোয়েটারটাই খুলে অনিতার গায়ে পরিয়ে দেয়। শীতের মধ্যে আরো বেশি করে কুয়াশা জমতে থাকে। সেই সময় দুজনে মিলে কোনো মতে একটি গাছের কোটরে আশ্রয় নেয়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা দুজনে জঙ্গলের মধ্যেই রাত কাটায়। অন্যদিকে অনিতার বাবা ভূষণ বাবু মেয়ে বাড়িতে ফিরে না আসায় ভীষণ পরিমাণে চিন্তা করতে থাকে। তাই সে শহরের চারিদিকে পুলিশ স্টেশনে খবর দিয়ে দেয়। সকাল হতে না হতেই বিমল গ্রামবাসী বন্ধুদেরকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়ে পৌঁছায়। তারা রমা এবং অনিতাকে উদ্ধার করে। ইস, ঠান্ডার মধ্যে তোদের দেখে খুব কষ্ট লাগছে রে। তাড়াতাড়ি বাড়িতে চল, তারপর তোর মা গরম গরম ডাল ভাত রান্না করে দেবে, আর খেলে তুই সুস্থ হয়ে যাবি। চল তাড়াতাড়ি। রমা, আমার বাবা আমাকে উদ্ধার করতে আসেনি, আর ড্রাইভার আঙ্কেল এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি এই জঙ্গল থেকে যাব না রে। তুই তোর বাবার সাথে বাড়িতে চলে যা। আমার বাবা আসলে আমি বাড়ি যাব। গ্রামবাসী সকলে মিলে তৎক্ষণাৎ সেই ড্রাইভারকে সামনে চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেয়। তুই আমার সাথে আমার বাড়িতে চল, খাওয়া দাওয়া করে আমি নিজে দায়িত্ব নিয়ে তোকে তোর বাড়িতে পৌঁছে দেব। আর তুই কাকুর নামে এরকম বলিস না, কাকু নিশ্চয়ই তোকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে। রমা এবং বিমল অনিতাকে নিয়ে নিজের কুড়ে ঘরে চলে যায়। তারা দুজনে মিলে খাওয়া দাওয়া করলে রমা এবং অনিতা দুজনেই সুস্থ বোধ করে। রমা নিজে অনিতাকে তার বাবার কাছে নিয়ে যায়। অনিতাকে দেখে ভূষণ বাবু খুবই খুশি হয়। তুই এই শীতের মধ্যে কোথায় হারিয়ে গেছিলিস অনিতা? তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কালকে সারা রাত কোথায় ছিলিস তুই? তোর মা আর আমি চিন্তায় একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম। অনিতা তার বাবাকে সব সত্যি কথা বলে। রমার সাহসিকতার পরিচয় পেয়ে ভূষণ বাবু খুবই খুশি হয়।
এই শীতের মধ্যে স্কুলে যাওয়ার জন্য সে রমাকে অনেক অনেক সোয়েটার, টুপি এবং মোজা উপহার দেয়। আর সেই সাথে ভূষণ বাবুর শহরের বড় বড় রাস্তার কন্ট্রাক্টরদের সাথে চেনাশোনা থাকায় সে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাও বানিয়ে দেয়। তাই শীতের মধ্যে রমাকে আর কষ্ট করে হেঁটে স্কুলে যেতে হয় না। আর গরিব হওয়ার জন্য তাকে আর বড়লোক ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো খারাপ কথাও শুনতে হয় না। সে বড়লোক ছাত্রছাত্রীদের সাথে একই বেঞ্চে বসে শীতকালে পড়াশোনা করে। প্রত্যেকদিন সে সকলের মতোই একই কালারের সোয়েটার, টুপি আর মোজা পরে স্কুলে যায়। তার মধ্যে আর বাকি ছাত্রছাত্রীদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ থাকে না।